আপনাদের সাথে আমি এখন যেটা আলোচনা করব সেটা হলো হিমায়ক চার্জিং বা গ্যাস চার্জিং। গ্যাসের নাম্বার কত R600A এর ক্ষেত্রে। তো একটা সিস্টেম গ্যাস চার্জিং এর জন্য প্রথমে কি করা লাগবে? প্রথমে আমাদের সিস্টেমটার সাথে হোস পাইপ মিটার সংযুক্ত করতে হবে, তাই না? আপনি সিস্টেমটা মেরামত করে, কম্প্রেসর পরিবর্তন করে, লিক মেরামত করে গ্যাস চার্জিং এর জন্য প্রথমে কি করবেন? হোস পাইপ মিটার সংযুক্ত করবেন। এই তো বিষয়টা কি, হোস পাইপ মিটার সংযুক্ত করবেন। এই হোস পাইপ মিটার সংযুক্ত করার বিষয়টা আমি বলে রাখি যে এই যে হোস পাইপ আছে না, এটা দুইটা প্রান্ত আছে। একটা প্রান্ত সোজা আর একটা প্রান্ত হলো একটু কি বাঁকা। এল এর মতো বলা যাবে না, একটু কি আছে, কৌণিক করা আছে। তো এর মাথায় কি দেওয়া আছে? চাবি দেওয়া আছে। অর্থাৎ এই যে চার্জিং ভালভে যে একটা চার্জিং পিন লাগানো হয়, ওইটাকে কি করে? এটা আনলক করে, এটা প্রবাহ পথ তৈরি করে। তাহলে এই সোজা অংশটা যাবে মিটারের সাথে আর বাঁকা অংশটা যাবে সিস্টেমের সাথে। তা বলছে এরপরে সিস্টেম -29.92 ইঞ্চ মার্কারি পর্যন্ত ভ্যাকুয়াম করতে হবে। এরপরে সিস্টেমটা কি করব? ভ্যাকুয়াম করব। তাহলে ভ্যাকুয়াম করার জন্য ভ্যাকুয়াম পাম্প সংযুক্ত করতে হবে। এটা তো আর ওই ওখানে লেখার দরকার নাই যে মিটারের আরেকটি পাইপ ভ্যাকুয়াম পাম্পের সাথে লাগায় ভ্যাকুয়াম পাম্প চালু করে, এগুলো তো কি নাই, লেখার দরকার নাই। তাহলে সিস্টেমটা কি করতে হবে? -29.92 ইঞ্চ মার্কারি পর্যন্ত ভ্যাকুয়াম করতে হবে। যদি আপনি -29.92 বলেন তাও হবে, যদি মাইনাসটা না বলেন, যদি ডাইরেক্ট বলেন 29.92 ইঞ্চ মার্কারি পর্যন্ত ভ্যাকুয়াম করতে হবে তাও হবে। যদি -29.92 বলেন তাও হবে। কথাটা কি বোঝা গেছে? তাহলে সিস্টেম -29.92 ইঞ্চ অফ মার্কারি পর্যন্ত ভ্যাকুয়াম করতে হবে। এবার আমাদের ভ্যাকুয়াম হয়ে গেল। তাহলে ভ্যাকুয়ামের নির্দিষ্ট কোনো টাইম নাই যে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা। কথা হচ্ছে -29.92 ভ্যাকুয়াম হয়ে গেলে কি এটা ভ্যাকুয়াম পাম্পের উপর নির্ভর করে। ভ্যাকুয়াম পাম্প কিন্তু 4800 টাকা দামেরও আছে, 6000এরও আছে, আবার কি 18000এরও আছে, 12000এরও। এখন যেরকম ভ্যাকুয়াম পাম্পের ক্ষমতা থাকবে তত তাড়াতাড়ি কি হবে, জিনিসটা ভ্যাকুয়াম হবে। এরপরে হলো কি ভ্যাকুয়াম বা ইভাপোয়েশন হলো। ভ্যাকুয়াম বা ইভাপোয়েশন, যেটা ভ্যাকুয়াম সেটাই হলো কি ইভাপোয়েশন। ভ্যাকুয়াম বা ইভাপোয়েশন হলো নির্দিষ্ট স্থান বায়ুশূন্য করা। ক্লিয়ার বিষয়টা? এরপরে কি ভ্যাকুয়াম হয়ে গেলে -29.92 পর্যন্ত ভ্যাকুয়াম হয়ে গেলে আগে মিটারের চাবিটা বন্ধ করতে হবে। কোনটা চাবি বন্ধ করতে হবে? মিটারের চাবিটা। আমরা যদি মিটারের চাবিটা বন্ধ না করে যদি আমরা ভ্যাকুয়াম পাম্পটা বন্ধ করে দিই, তাহলে এই দিক দিয়ে আবার এখানে বাতাস ঢুকে যাবে। তাহলে চাবিটা আগে আমরা কি করে দিব? বন্ধ করে দেওয়ার পর এরপরে ভ্যাকুয়াম পাম্প বন্ধ করতে হবে। এরপরে ভ্যাকুয়াম পাম্প বন্ধ করতে হবে। ভ্যাকুয়াম পাম্প থেকে হোস পাইপ খুলে সিলিন্ডারে সংযুক্ত করতে হবে। অর্থাৎ এই যে গ্যাসের সিলিন্ডার, এখান থেকে খুলে কোথায় সংযুক্ত করতে হবে? সিলিন্ডারে সংযুক্ত করতে হবে, তাই না? তাই তো বলছে। এরপরে হইল হোস পাইপ পার্জিং করতে হবে। সিলিন্ডারে লাগানোর পরে এই চাবিটা খুলবো, এটা কিন্তু ওখানে লেখা নেই, তাই না? চাবিটা খুলবো, এটা তো কি ছিল? ভর্তি ছিল। কি দিয়ে ভর্তি ছিল? বাতাস দিয়ে ভর্তি ছিল। তাহলে এখানে চাবিটা খুললে বাতাসটাকে ঠেলে সামনে নিয়ে আসবে না? তাহলে এখান থেকে যদি একটু লুজ দিই তাহলে করে বের হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে পার্জিং করা। তাহলে হোস পাইপ সংযুক্ত করে কি করতে হবে? হোস পাইপ পার্জিং করতে হবে। পার্জিং হলো যে পদ্ধতির মাধ্যমে সিস্টেম থেকে বাতাস বের করা হয় বা দূর করা হয়, যেটাই বলেন না কেন। এরপরে কি? এরপরে সিস্টেমটা কিন্তু বন্ধ থাকবে। মনে রাখবেন, ভ্যাকুয়াম করার পর খালি অবস্থায় কম্প্রেসরকে চালায় দেওয়া যাবে না। এই সিস্টেমটা বন্ধ অবস্থায়, সিস্টেম বন্ধ অবস্থায় কি দিব? হিমায়ক বা গ্যাস দিব এবং চালাবো। তাহলে সিস্টেম বন্ধ অবস্থায় এখনো কি আমি সংযোগ দিছি? দেই নাই। তাহলে সিস্টেমটা আমি কি করলাম? এই বন্ধ অবস্থায় গ্যাস দিলাম, গ্যাস গেল না? একটা নির্দিষ্ট পরিমাণ দিলাম, দিয়ে কি আমি চাবিটা খোলা রাখবো না বন্ধ করে দেবো? বন্ধ করে দেবো।
আর ওই সিলিন্ডারে 3-4-5 কেজি গ্যাস থাকতে পারে। কতটুকু গ্যাস তো লাগবে না, সর্বোচ্চ 100 গ্রাম লাগবে। তাহলে সিস্টেম বন্ধ অবস্থায় আমি একটা পরিমাণ গ্যাস দিলাম এবং সিস্টেমটাকে কি করলাম, চালাই দিলাম। কিছুক্ষণ চালানোর পর প্রয়োজনে আমরা কি দিব, কিছুক্ষণ চালানোর পর দেখবো যদি লাগে তাহলে কি দিব, তাহলে 600 এর ক্ষেত্রে চার্জিং প্রেসার কত থাকবে, 0 এর নিচে। এখন দেখেন সঠিক যদি হিমায়ত চার্জিং হয় তাহলে এর লক্ষণগুলো কি কি, চার্জিং প্রেসার ঠিক দেখাবে, তাহলে কত দেখাবে, 0 এর নিচে দেখাবে। সঠিক এম্পিয়ার চাপ প্রদর্শন করবে, অর্থাৎ এম্পিয়ার মিটারে কি সঠিক এম্পিয়ার দেখাবে। এরপরে হইলো কি কন্ডেন্সারে সঠিক হিটিং থাকবে, কন্ডেন্সারে সঠিক হিটিং থাকবে, এটা অনুভূতির বিষয়, এটা অনুভূত করে নেবেন আপনারা। এরপরে স্টেনার কুসুম কুসুম গরম, এটা কোনো কোনো ক্ষেত্রে হতেও পারে, কোনো কোনো ক্ষেত্রে নাও হতে পারে। আবার সাকশন লাইন দিয়ে ঠান্ডা প্রবাহিত হবে। বিষয়টা কি বোঝা গেছে? দেখা গেল কন্ডেন্সারে হিটিং কম, তার মানে কি সিস্টেমের মধ্যে গ্যাস কম। যদি এম্পিয়ার কম হয় তার মানেও কি গ্যাস কম। তাহলে প্রয়োজনে আমাদের হিমায়ক দিতে হবে। একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস দিলে নির্দিষ্ট পরিমাণ হিটিং আসবে, হিটিং আসলে বুঝবো যে আমরা আমাদের গ্যাস চার্জিংটা সম্পন্ন করছি। এগুলা হলো সঠিক গ্যাস চার্জিং এর লক্ষণ সমূহ। আপনারা যখন আপনাদের আমি বাই প্র্যাকটিক্যাল দেখাবো তখন কি ওইখানে আপনারা এটা বিষয়টা আরো সুন্দর করে বুঝতে পারবেন। তারপরে এখানে হলো গ্যাস বেশি হলে কি হবে, সাকশন লাইনে বরফ আসবে। গ্যাস যদি বেশি হয় সাকশন লাইনটাতে বরফ আসবে এবং ডিসচার্জ লাইন অতিরিক্ত গরম হবে। আপনাদের একটা প্রশ্ন করতে পারে বা আপনাদের একটা জিনিস জানা দরকার, সেটা হলো গ্যাস বেশি হলে কিভাবে বুঝবেন, স্যার ডিসচার্জ লাইন অতিরিক্ত গরম হবে এবং সাকশন লাইনে গরম হবে। ঠিক আছে, এবার হলো ডট আর 600 এর চার্জিং প্রেসার কত, 0 এর নিচে। আর 600 এর স্টপ প্রেসার 40 psi। বুঝতে পারছেন? 40 psi মানে কি, আপনি যে বন্ধ অবস্থায় হিমায়কটা দিচ্ছেন না, 40 এর বেশি কিন্তু উঠবে না। অর্থাৎ দেখেন এই সিলিন্ডারগুলো আছে না 600, এগুলার প্রেসার কিন্তু 40 psi আছে। তাহলে আর 134 এর চার্জিং প্রেসার কত, 10 থেকে 12 psi। আর স্টপ প্রেসার 70 থেকে 80 psi। অর্থাৎ যখন আপনি 600 গ্যাস চার্জ করবেন তখন চার্জিং প্রেসার 0 এর নিচে রাখবেন, আর যখন 134 গ্যাস চার্জ করবেন তখন চার্জিং প্রেসার 10 থেকে 12 রাখবেন। ক্লিয়ার? এই হলো বিষয় মোটামুটি। তো যারা এই ভিডিওটা আবার অনলাইনে দেখতেছেন তারা পরবর্তী ভিডিওটাও দেখবেন। আমি একটা রেফ্রিজারেটরে বা ফ্রিজারে গ্যাস চার্জিং করে দেখাবো, অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।